বান্দরবানের গহীনে দেখা অনেক কিছুই এখনো অজানা। শোনা হয়নি অনেক জীবনের গল্প, বহু ইতিহাস। আজ আমরা চলেছি সেই লুকায়িত জীবনধারার চিত্র দেখতে, যেখানে পাহাড়ের গহীনে লুকিয়ে আছে এক অন্যরকম সৌন্দর্য, যেখানে জীবনের প্রতিটি মুহূর্ত পাহাড়ের মতোই নীরব কিন্তু গভীর। এই অভিযানের গন্তব্য ক্রিস্তং এবং রুংরাং পাহাড়। প্রায় ৩,০০০ ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকা ক্রিস্তং শুধু একটি পাহাড় নয়, এটি এক জীবন্ত গল্প। বিলুপ্তপ্রায় কিটস পাখির নামে নামকরণ করা হয় এই পাহাড়। এক সময় ছিল শত শত মাদার গাছে ভরা ঘন বন। ঘন অরণ্যের ছায়ায় সূর্যরশ্মি যেখানে মেঘের সাথে লুকোচুরি খেলে, সেখানে আজও টিকে আছে এক বুনো রহস্যময় সৌন্দর্য। চলুন এই পর্বে একসাথে দেখি পাহাড়ের চূড়া, জঙ্গলের নিস্তব্ধতা আর মানুষের নীরব জীবনচিত্র। এক অদেখা বান্দরবানের গল্প। আমাদের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে চকরিয়া পর্যন্ত। ঢাকা থেকে সরাসরি দুইটি গাড়ি আলীকদমের উদ্দেশ্যে ছেড়ে যায়। সেটি হচ্ছে হানিফ এবং শ্যামলী এনার ট্রাভেলস, যার ভাড়া পড়বে 1100 থেকে 1200 টাকা। আমরা খুব সকাল সকাল চকরিয়া বাস টার্মিনালে নেমে যাই এবং সেখান থেকে লোকাল গাড়িতে চড়ে আলীকদমের উদ্দেশ্যে রওনা হই। চকরিয়া থেকে আলীকদম যেতে খরচ হবে প্রায় 80 থেকে 100 টাকা। আলীকদম বাস স্ট্যান্ড থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে রওনা দেই পানবাজারের উদ্দেশ্যে এবং সেখান থেকে একটি বাইক নিয়ে রওনা শুরু করব 21 কিলোর দিকে। পানবাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে আমরা রওনা শুরু করি 21 কিলোর পথে। ক্রিস্তং এবং রুংরাং পাহাড় সামিট করার জন্য দুইটি পথ রয়েছে। প্রথমত দোসরি বাজার হয়ে ক্রিস্তং এবং রুংরাঙে যাওয়া যায় এবং অপর রাস্তাটি 21 কিলো হয়েও ক্রিস্তং এবং রুংরাঙে যাওয়া যায়। আর্মি চেকপোস্টের এন্ট্রি কমপ্লিট করে আবারও রওনা শুরু করি ডিম পাহাড়ের উদ্দেশ্যে। 21 কিলো যাওয়ার পথে আমরা মধ্যখানে একটা বিরতি নিয়েছি, কারণ আমাদের হোন্ডা এত পরিমাণে ইঞ্জিন গরম হয়ে গেছে যে অ্যাকচুয়ালি তাকে একটু রেস্ট দেওয়া দরকার। আর এই যে এখানে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দর একটি গ্রাম, আর এই পাড়াটার নাম হচ্ছে আদোপাড়া। তো অবশেষে আমরা ডিম পাহাড়ের ওপরে আছি, আর যে আমাদের গাইড চলে আসছে। আর আমি খুবই দুঃখিত যে আমার একটু আসতে লেট হয়ে গেছে। এখন ঘড়িতে কিন্তু প্রায় 1টা বেজে গেছে। তো একটার সময় ঠিক রওনা দিচ্ছি সামনের দিকে। দেখা যাক কি অপেক্ষা করছে আমাদের জন্য। ভাইয়ের নাম কি? ম্যানফ্রে। হ্যাঁ, তো ম্যানফ্রে, আপনাকে স্বাগতম আমাকে রাস্তা দেখানোর জন্য। হ্যাঁ, চলেন যাই। ম্যানফ্রে ভাইকে সঙ্গে নিয়ে কিন্তু আমরা খামচং পাড়াতে যাচ্ছি। কতক্ষণ লাগবে এখান থেকে যেতে? 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা লাগবে। সৌন্দর্যের আরেক নাম তিন্দু, যেন স্বপ্নের আঁকা কোনো ছবি। বান্দরবানের গহীনে লুকিয়ে আছে এমন হাজারো মন কাড়া দৃশ্য, যা হৃদয় ছুঁয়ে যায় নিঃশব্দে। পথটা হয়তো সহজ নয়, কিন্তু তিন্দুর এই অপার সৌন্দর্য দেখে মন বলে ওঠে আরও গহীনে যায়,
আরও প্রকৃতির গভীরে হারিয়ে যায়। এখন কিন্তু আমরা আমাদের রাস্তাটা কিন্তু ডান দিকে হয়ে যাচ্ছে, মানে এই বাম দিকের যে রাস্তাটি গেছে এই রাস্তা দিয়েই তিন্দু যেতে হয়। আর যেহেতু আমরা খামচাং পাড়া যাচ্ছি, তো আমরা এই ডান দিকের পথে যাব। এখন কোন দিকে দাদা? বাম দিকে। তাহলে এই বাম দিকে যেতে হবে। এই ট্রেকিংগুলো করতে হলে প্রচুর পরিমাণে স্ট্যামিনা দরকার, কারণ এখানে হাঁটা ছাড়া কোনো বিকল্প নাই। অ্যাকচুয়ালি হাঁটার সময় যে চারপাশের সৌন্দর্য, এটা আপনাকে অ্যাকচুয়ালি মুগ্ধ করবে। তো এটাই হচ্ছে পাহাড় ভ্রমণ করার সুবিধা, না দাদা? একটু 2 মিনিটের জাস্ট বিরতি, কারণ আমার পিছনে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু মোটামুটি 15 থেকে 16 কেজি ওজন হবে। তো পাহাড় ভ্রমণ করতে আসলে অ্যাকচুয়ালি আপনার ব্যাগের ওজন যতটা কম হবে তত আপনার জন্য ভালো হবে, কারণ এই ব্যাগকে মানে বোঝা হিসাবে ক্যারি করে পাহাড় উঠা নামা এটা খুব কষ্টকর ব্যাপার। খামচাং যাওয়ার পথে এখন আমি একটু দাদার সাথে একটি পেঁপে বাগানের ভিতরে যাচ্ছি। দাদার বাগান, এটা পেঁপে বাগান। এইখান থেকে দাদা একটা পাকা পেঁপে আমাদের জন্য পারবে, আমরা দুজনই খাবো। দাদা কিন্তু আমার অনেক ছোট, যার কারণে দাদার কাছ থেকে পারমিশন নেই তুমি করে বলছি। ও অনেক সুন্দর তো দাদা, আল্লাহু আকবার। দেখেন কি বিশাল সাইজ পেঁপে, ওয়াও। এটা একটা রাখলাম। এই দেখুন দুইটা কিন্তু পেঁপে, হ্যাঁ। এই ট্যুরে আসার সময় আপনাদের কাছে একটা চাকু থাকলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমার চাকুটা একটু ছোট হয়ে গেছে। তারপর দাদা চেষ্টা করতেছে এই চাকুটা দিয়ে পেঁপেটা কাটবে। নিজে দাদা আমাকে এভাবে ছিলে দিয়েছে পেঁপে, দাদাকে অসংখ্য ধন্যবাদ। কষ্ট করে পেঁপে পাড়ায়, কিন্তু দুর্ভাগ্যবশত দাদার হাতটা কিন্তু কেটে গেছে। আর এই পেঁপের স্বাদটা অসাধারণ এক কথায়। অনেকক্ষণ হাঁটার পর কিন্তু ক্লান্ত হয়ে গেছি, শরীর একদম ক্লান্ত। তো এখানে বেশ কিছুক্ষণ জিরিয়ে নিয়েছি, এখন আবারও হাঁটা শুরু করব। অলরেডি কিন্তু 4টা বেজে গেছে, মানে আমাদেরকে সন্ধ্যার আগেই পাড়াতে ফিরতে হবে। তাছাড়া আমরা কিন্তু দুপুরেও খাই নাই, যে জাস্ট কিছুক্ষণ আগে যে পেঁপেটা খেলাম এতটুকুই। এই দেখুন কলা পড়ে আছে, কিন্তু খাওয়ার মানুষ নাই। এই যেখানে দেখছেন অসংখ্য কলা গাছ, আর এই কলা গাছের ভিতর দিয়েই কিন্তু রাস্তা। আমরা ঠিক কলা গাছের ভিতরের রাস্তা দিয়ে খামচাং পাড়ার দিকে চলে যাচ্ছি। ওনার ভাষ্য মতে আরও 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু ওনাদের 2 ঘন্টা আমাদের 2 ঘন্টার ভিতরে অনেক তফাৎ। এখন কিন্তু ঘড়িতে 5টা 15 বাজে। আমরা 1টা 10-এ রওনা দিয়েছিলাম ডিম পাহাড় থেকে, না দাদা? তো দাদা আরও কতক্ষণ লাগবে যেতে? আরও 30 মিনিট লাগবে। 30 মিনিট পথেই মনে হচ্ছে শেষ হচ্ছে না। হ্যাঁ, আর আমিও একটু এক্সাইটেড আছি, কারণ এত কষ্ট করে প্রায় 4-5 ঘন্টা হাঁটার পর যদি একটা ভালো জায়গা দেখতে পায়, তাহলে কিন্তু ওই কষ্টটা দূর হয়ে যায়। তো এই হচ্ছে ট্রেকিংয়ের মজা। কি সুন্দর বাতাস, আলহামদুলিল্লাহ। বাতাসে কিন্তু প্রাণটা জুড়ে যাচ্ছে, মানে শরীর যে পরিমাণে ঘামতেছে বাতাসে কিন্তু কভার করে ফেলতেছে আর কি, ঘামার চান্স দিচ্ছে না। এরকম বাতাস থাকলে কিন্তু পাহাড় ভ্রমণ করে মজা, শান্তি। তো যাক, আমরা কিন্তু অলমোস্ট মানে চলে আসছি। ওনার হিসাবে যেহেতু 40 মিনিট, আমি আরও 1 ঘন্টা ধরছি। 5টা 19 বাজে, দেখা যাক কী অবস্থা। চেষ্টা করতেছি যে খুব তাড়াতাড়ি পৌঁছানো, কারণ যদি রাত হয়ে যায় তাহলে এই রাস্তাগুলো একটু ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। যদিও আমার কাছে টর্চ লাইট আছে।
বেশ কিছুক্ষণ ট্রেকিং করার পর এরকম একটা সৌন্দর্য দেখতে পাবো কল্পনাও করতে পারি নাই। আলহামদুলিল্লাহ, এই সকল সৃষ্টির জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ আমরা। এত সুন্দরভাবে পৃথিবীকে সাজিয়েছেন, অ্যাকচুয়ালি না ভ্রমণ করলে কখনোই বোঝা যায় না। এই দেখুন জাস্ট। আর এদিকে কিন্তু সূর্য অস্ত যাচ্ছে। সূর্য অস্ত যাওয়ার কারণে এই পাহাড়ের এই সাইডটা কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। তো যার কারণে এক সাইডের সৌন্দর্য একরকম এবং আরেক সাইডের সৌন্দর্য একরকম। তো আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক আর কতক্ষণ সময় লাগে। এটি কিন্তু টোটাল দুটি রাস্তা রয়েছে। এদিকে হচ্ছে মিনিয়াংপাড়া আর এদিকে খামচাংপাড়া। বাম দিকে কিন্তু যেতে হবে, এদিকে যাচ্ছি বাম দিকে। যে দেখেন আমার লাইট কিন্তু কাজে লেগে গেছে, সাথে করে একটা টর্চ লাইট নিয়ে আসছিলাম, কারণ যেহেতু অন্ধকার হয়ে গেছে পাহাড়ে কিন্তু কিছু দেখা যাচ্ছে না। আর যেহেতু দুর্গম পথ, মানে পোকামাকড় থাকতে পারে, সো এরকম যদি একটা টর্চ লাইট নিয়ে আসেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। সেই খামচাংপাড়াতে চলে আসছে, আল্লাহর অশেষ মেহেরবানি। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, খামচাংপাড়ার গেট। আর এই গেট দিয়েই প্রবেশ করছি, কিন্তু আমার একটু জাস্ট অবস্থা দেখেন কি অবস্থা। তো পাহাড় ভ্রমণ করতে গেলে কিন্তু এরকম একটা কষ্ট হবে। তো অবশেষে আমরা এই দিকে দেখেন, এই যে আমরা এদিকে দেখি যে খামচাংপাড়া যে গ্রাম, এখানে কিন্তু চলে আসছি। আর আজকে কিন্তু এখানেই রাত্রি যাপন করব। শরীরে প্রচণ্ড ধুলাবালি থাকায় আমরা রাত্রে একটি ঝিরি থেকে গোসলটা সেরে নেই। এই হচ্ছে ঝিরি, এখানেই আমরা রাত্রে গোসলটা করে নিলাম। আর ঠিক সামনে থেকে, মানে যেখানে ঝিরিটার উৎপত্তি আর কি, তার মিড পয়েন্ট থেকে কিন্তু খাবার পানি সংগ্রহ করে। আর ওই পানিগুলাই কিন্তু আমরা রাত্রে খাবো। এখন গোসল টোসল করে খুবই ভালো লাগছে, ঘুমটা ভালো হলে হয়। তো জাস্ট খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। ভাত ছিল, ডাল ছিল, তেমন বেশি কিছু করা যায় নাই, কারণ আমরা এমন সময় আসছি যে এখানে অ্যাকচুয়ালি মুরগি বা অন্যান্য কোনো কিছুই পাওয়া যায় না। আর এখন খাওয়ার পর শরীর যেহেতু প্রচুর পরিমাণে ক্লান্ত, তো এখন ঘুমিয়ে যাচ্ছি। সকালে ক্রিস্টংয়ের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাআল্লাহ। শুভ সকাল সবাইকে। তো রাত্রে আমরা এই ঘরের ভিতরে ঘুমিয়েছিলাম। ঘুম মোটামুটি ভালোই হয়েছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই, তবে একটু ঠান্ডা লাগছিল। এই খামচং পাড়ায় মাত্র 10টি পরিবার বসবাস করে। এখানকার সবচেয়ে বড় কষ্টের জায়গা হলো পানির জন্য সংগ্রাম। প্রতিদিন অনেক দূর থেকে পানি বয়ে আনা তাদের নিত্যদিনের বাস্তবতা। এই পাহাড়ি পাড়ায় না এলে কখনোই বুঝতে পারতাম না তাদের জীবন কতটা সংগ্রামী আর আমাদের শহরের জীবনের সুবিধাগুলো কতটা মূল্যবান। পাহাড়ে সব কিছু ঠিক থাকলেও ওয়াশরুমের যে ব্যবস্থা, এটা আসলে খুবই বাজে অবস্থা। তো এখন যেহেতু এখানে সাবান, শ্যাম্পু বা অন্যান্য জিনিস পাওয়া দুষ্কর ব্যাপার, আপনাকে কিন্তু এগুলো সাথে করেই নিয়ে আসতে হবে যদি আপনি এই পাহাড় ভ্রমণ করতে চান। তো এই হচ্ছে আমাদের সকালের খাবার, খিচুড়ি। আর এই খিচুড়ি খেয়েই কিন্তু ক্রিস্টংয়ের দিকে রওনা দিব। এখন ঘড়িতে ঠিক 7:30 বাজছে, মানে আমরা ক্রিস্টংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আল্লাহ ভরসা। যদিও পায়ে একটু ব্যথা করছে, ব্যথার ওষুধ খেতে পারতাম কিন্তু খাই নাই, যে যেন এটা শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, যেহেতু আগামী আরও 2 দিন আমাকে হাঁটতে হবে এভাবে।
ঘাড়ের ব্যাগপত্র এখানেই রেখে দিয়েছি জুম ঘরে, কারণ যেহেতু কৃষ্ণং দেখার পর আমাদেরকে আবার এখানে ফিরে আসতে হবে। সো বোঝা বহন করে লাভ কি, যতটুকু জিনিস প্রয়োজন শুধু ততটুকুই নিয়ে নিয়েছি। আমি যেহেতু হাঁটতে পারছি না, মেন প্রে কিন্তু আমাকে একটা ছোট বাস কেটে দিল যেন খুব হাঁটা সহজ হয়। জাস্ট এই জায়গার সৌন্দর্যটা দেখুন, সূর্যের আলো যখন দুইটা গাছের মধ্যখান দিয়ে পড়তেছে, কি একটা রিফ্লেকশন হচ্ছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর রিফ্লেকশন, মনে রাখার মতো। ঘন জঙ্গলের আধারে পথ চলতে চলতে হঠাৎ চোখে পড়ে মাটিতে পড়ে আছে অসংখ্য গাছ, কিন্তু আশেপাশে গাছ কাটার মতো কাউকে দেখা যায় না, যেন প্রকৃতি নিজেই সাজিয়ে রেখেছে তার গোপন রাজ্য। চারপাশে গাছপালার সবুজ ঘনত্ব আর পাখিদের কিচিরমিচির শব্দ মিলেমিশে তৈরি করেছে এক স্বপ্নময় পরিবেশ। মনে হয় আমি যেন সত্যিকারের কোনো স্বপ্নের ভিতরে হাঁটছি। অবশেষে আমরা কৃষ্ণং পাহাড়ের কাছে চলে আসছি। যে এটাই হচ্ছে সেই কৃষ্ণং পাহাড়, আর দেখুন জাস্ট আশেপাশের সৌন্দর্য। দাদা আর কয় মিনিট? আর 15 মিনিট লাগবে। 15 মিনিট লাগবে, কিন্তু এদেরকে বিশ্বাস করবেন না, এদের 15 মিনিট মানে আপনার 1 ঘন্টা 100%, তাতে কোনো সন্দেহ নাই। এই কলার গাছটা কাটার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যখন এই ট্রেকিংয়ে আসবেন, পানি কিন্তু বাধ্যতামূলক, কিন্তু ধরেন প্রায় 10 কিলোমিটার হেঁটে যেতে হবে, কিন্তু আপনাদের কাছে পানি নাই, সেক্ষেত্রে কি করবেন? তো কলার গাছে যেহেতু প্রচণ্ড পরিমাণে মানে পানি থাকে আর কি, যেহেতু এটা রসালো উদ্ভিদ, তো এই কলার গাছ কাটার পর এখানে দেখতে পাচ্ছেন ভিতরের যে অংশটা, এটা যদি কোনো রকম একটু খেতে পারেন, দেন আপনার অন্তত পিপাসা মিটবে না, কিন্তু মনে হবে যে না আপনি বেঁচে থাকবেন, বা আপনার ভিতর দিয়ে পানি জাতীয় কোনো কিছু একটু যাচ্ছে। তো আমরা ওই চেষ্টাই করতেছি। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ পানি নেই, এই কারণে আমরা একটু চেষ্টা করতেছি যে এই কলার গাছ থেকে ভিতরের অংশটা যদি একটু খেতে পারতাম, তাহলে কিন্তু একটু হলো তৃষ্ণাটা মিটতো। এই হচ্ছে আমরা গাছটা কেটে ফেলছি, এই যে গাছটা পড়ে গেল। তো এই গাছটাতে অলরেডি কলা ধরেছিল, কলা হয়তো নিয়ে নিয়েছে। এখন দাদা কোন অংশটা খেতে হয় দাদা? হ্যাঁ, এই যে এটা না? হ্যাঁ, এটা একটু আঠা টাইপের না দাদা? আঠালো জাতীয় না? হ্যাঁ। এটা রান্না করে খাওয়া বেশি মজা, তাই না দাদা? হ্যাঁ, রান্না করে খেতে হয়। অলরেডি কেটে প্রসেস করছে, এখন এই হচ্ছে আমাদের খাবার। আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু পানি রয়েছে, যার কারণে এই কিছু অংশ খেলেও কিন্তু মজা লাগবে। ওয়াও, আমি কল্পনাও করতে পারি না এত মজাদার। সিরিয়াসলি এটা খুবই চমৎকার খেতে, মানে মনে হচ্ছে মিষ্টির মতো। মিষ্টি না দাদা? হ্যাঁ, মিষ্টি, অনেক মিষ্টি। তো এইটা খেলে অন্তত আপনার মোটামুটি হলে মানে ধরেন 10% বা 20% তৃষ্ণা মিটবে। যতগুলি পাহাড়ের মধ্য দিয়ে আসলাম, তার ভিতরে সবচাইতে অন্ধকার যে জায়গাটি, সেটি হচ্ছে এই জায়গাটি, মানে কৃষ্ণং পাহাড়ের ঠিক নিচে। এখানে একটা বেড়া দেখতে পাচ্ছি। এই বেড়া দেওয়ার কারণ মূলত এই বন জঙ্গলে অসংখ্য গোয়াল রয়েছে, যেগুলো
যেন সাধারণত এখান থেকে পালিয়ে যেতে না পারে, এই কারণেই কিন্তু এই ব্যারিকেডটি দেওয়া হয়েছে। এই ব্যারিকেড কিন্তু এভাবেই ডিঙিয়ে পার হইতে হবে। আমরা কিন্তু অলমোস্ট চলে আসছি। আমি প্রথমেই বলেছিলাম গাইডের 15 মিনিট আমাদের 1 ঘন্টার সমান। ফাইনালি আমি এখন ইস্তং পাহাড়ের চূড়ায় অবস্থান করছি। অনেক কষ্ট হয়েছে এখানে আসতে, কিন্তু এখানে আসার পর এখানকার যে সৌন্দর্যটা অ্যাকচুয়ালি জাস্ট ওয়াও, মনে রাখার মতো সৌন্দর্য। ফাইনালি আমি এখন ক্রিস্তং পাহাড়ের চূড়াতে অবস্থান করছি। আর এখানে আসার পর অনুভূতিটা একটু ভিন্ন রকম। মানে অনেক কষ্ট করার পর প্রথম দিনের ট্রেকিং এবং তার পরের দিনের আবারও সেই ট্রেকিং করার পর এই ক্রিস্তং পাহাড়ের উপরে আসছি। আসার পর অ্যাকচুয়ালি আসতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আসার পর যে এখানকার যে সৌন্দর্য বা পাহাড়ের যে বিশালতা, এটা দেখা অ্যাকচুয়ালি আমার মনটা একদম ভরে গেছে। মানে এটা সত্যিই মনোমুগ্ধকর জায়গা। আপনারা যারা হয়তো ক্রিস্তং, রুংরাং এগুলা ভিজিট করতে আসবেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, যদি আপনার প্রচুর পরিমাণে হাঁটার অভ্যাস থাকে উঁচু নিচু জায়গা, তাহলে আপনি এখানে আসতে পারেন। আর যদি আপনার হাঁটতে প্রবলেম হয় বা আপনি হাঁটাকে মানে ভয় পান, তাহলে আপনাদের অনুরোধ করব এই পাহাড় ট্রেকিংয়ে আসবেন না, কারণ এখানে যথেষ্ট পরিমাণে পানি নিয়ে আসতে হয়। আবার হচ্ছে যে প্রচুর একটা মনোবল থাকা লাগে যে আমি ওপরে উঠবই, মানে এটা একটা জেদের মতো কাজ করে আর কি। তো এরকম যদি আপনাদের মনে শক্তি থাকে যে না আমি এটা উঠবই বা আমি হাঁটতে পারি, দেন ইউ আর ওয়েলকাম। তো এখানে আসার পর আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। ক্রিস্তং পাহাড়ের উপরে ঠিক এই গাছের নিচে 2টি বোতল টাঙানো আছে, আর এই বোতলেই কিন্তু অসংখ্য কাগজ রয়েছে। মানে এই ক্রিস্তং পাহাড় যারা যারা সামিট করেছে তারাই মূলত এই কাগজে অনেক কিছু লিখে রেখে গেছে। তো অ্যাকচুয়ালি আমি একটা কাগজ পড়তেছি যে অ্যাকচুয়ালি উনি কী লিখে গেছে। আমার সৌভাগ্য যে আমি ওনার কাগজটা দেখতে পারলাম। বন্ধু তো অনেক হয়, প্রকৃত বন্ধু একজনই হয়, ইমন দেওয়ানজি। তো এই হচ্ছে ওনাদের ব্যক্ত প্রকাশ করে গেছেন কাগজের মাধ্যমে। আমার নিজেকেও খুব ভালো লাগছে যে ওনাদের এই কাগজগুলা আমি পড়তে পেরেছি এবং আমিও তাদের মতোই ক্রিস্তং পাহাড় ভিজিট করতে পেরেছি। তো আবারও সেই যত্ন করেই তাদের কাগজগুলো আমি এখানেই রেখে দিচ্ছি। আবার পরবর্তীতে অন্য কেউ আসলেও যেন এখানে তাদের কাগজগুলো রেখে যায়, তাহলে অনেকেই পড়তে পারবেন। অনেক ভালো লাগছে। আর মেনপ্রে দাদাকে অনেক ধন্যবাদ, সে আমার জন্য অনেক কষ্ট করছে আর কি। মানে আমার কাছে যতগুলো জিনিসপত্র ছিল, কিছু জিনিসপত্র তাকে দিয়ে দেওয়াতে আমি অনেক মানে বিপদ থেকে উদ্ধার হয়েছি। সে আমাকে যথেষ্ট সাপোর্ট করছে। তো মেনপ্রে হচ্ছে, এখন দেখাচ্ছি মেনপ্রেকে খুব ভালোভাবে। এই হচ্ছে মেনপ্রে, আমার গাইড। তো খুবই সুন্দর চেহারা আর মাশাআল্লাহ হাসিটা অনেক সুন্দর। আর মেনপ্রে মোবাইল নাম্বার দিয়ে দেবো, কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দেবো ভিডিওর এখানে। আপনারা যদি ওনাকে গাইড হিসাবে নিতে চান তাহলে কিন্তু ওনার সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন। উনি কিন্তু কি মেনপ্রে কি মুরং। আর বাড়ি কোথায়? তিন্দু। আচ্ছা, তিন্দু বাড়ি, তিন্দু আর মুরং। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই ক্রিস্তং পাহাড়ে নিয়ে আসার জন্য আর আমাকে এরকম সাপোর্ট করার জন্য। তো ঠিক আছে দাদা। এই ছিল ক্রিস্তং রুংরাং ভ্রমণের প্রথম পর্ব।
দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।